ক্রাইমের যে সত্য ঘটনাটা শুরু করছি দিল্লির একটা ঘটনা। ১৯৯১ সালে ঘটেছিল এই ঘটনাটা। ১১ মে ১৯৯১ শনিবার বিকেলবেলায় ৪:০৫। দিল্লি থেকে চণ্ডীগড় যাওয়ার যে হাইওয়ে, তার উপরে ছিল স্বাগত হাইওয়ে প্লাজা নামের একটা শপিং মল টাইপের জায়গা, যেখানে বার, রেস্টুরেন্ট, বিভিন্ন দোকান, বাজার অনেক কিছুই ছিল। দুতলা একটা বিশাল বিল্ডিং। সেখানে সেদিন ছিল উইকেন্ড। লোকজন ভিড় করে সেখানে আনন্দ করছিল, কেনাবেচা ইত্যাদি করছিল। তো সেই হাইওয়ে ধরে সদ্য বিবাহিত দম্পতি, 4 দিন তাদের বিয়ের বয়স। প্রিয়া শর্মা স্ত্রী, বয়স 25 বছর। রোহন বর্মা হাজব্যান্ড, বয়স 27 বছর। ঘটনাটা ঘটেছিল 11 মে, তাদের বিয়ে হয়েছিল 8 মে। তারা হানিমুনে যাওয়ার জন্য বেরিয়েছিল। তারা যাচ্ছিল সিমলা। বাড়ি থেকে যখন বেরিয়েছিল, বাড়ি ছিল পটেল নগরে। রোহন বর্মা পটেল নগরের বাসিন্দা। সেখানে তার বাবা মা আর সে একটা ফ্ল্যাটে থাকতো, ভাড়ার ফ্ল্যাট। ছেলেটা সিভিল ইঞ্জিনিয়ার। দিল্লির ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বিটেক করার পর একটা কনস্ট্রাকশন কোম্পানিতে একটা উঁচু পোস্টে কাজ করে। তার স্ত্রী প্রিয়া শর্মা, বয়স 25 বছর। দিল্লি ইউনিভার্সিটি থেকে ইংলিশ লিটারেচার নিয়ে গ্র্যাজুয়েশন করেছিল। তারপরে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করছিল। একটা কমন ফ্রেন্ডের বার্থডে পার্টি, ক্যানট প্লেসের একটা ক্যাফেতে পার্টিটা হচ্ছিল। সেখানে দেখা হয়েছিল রোহনের সাথে প্রিয়ার। প্রথম দেখাতেই রোহনের প্রিয়াকে ভালো লাগে। রোহন এগিয়ে এসে তার সাথে আলাপ করেছিল। দুজনের সেই দিন শুরু হয়েছিল বন্ধুত্বটা। 6 মাসের মধ্যেই তাদের দুজনের ওই সম্পর্ক এতটা ঘনিষ্ঠ হয়েছিল, তারা বারবার একসাথে শপিং করেছিল, কোথাও ঘুরতে গেছিল, সিনেমা দেখেছিল। ১৯৯১ সালের এপ্রিল মাসে রোহনের মা বাবা বিয়ের প্রস্তাব দিয়েছিল প্রিয়া শর্মার মা বাবার কাছে। দুই ফ্যামিলি রাজি ছিল। লাভ ম্যারেজটা অ্যারেঞ্জ ম্যারেজে বদলে দেওয়া হয়। 200 লোকজনকে ডেকে করুলবাগের একটা ম্যারেজ হলে বিয়ে হয়ে গেছিল রোহন আর প্রিয়ার। বিয়ে হয়ে যাওয়ার পরে পটেল নগরের বাড়িতে এসে রোহন আর প্রিয়া সংসারটা শুরু করেছিল। 2-3 দিন কাটে। ঘটনার দিন তারা দুজনে বেরিয়েছিল সিমলার উদ্দেশ্যে। 3:45 হাজবেন্ড ওয়াইফ নিজেদের একটা গাড়িতে বেরিয়েছিল। গাড়িটা ড্রাইভ করছিল রোহন। স্বাগত হাইওয়ে প্লাজার কাছে গিয়ে প্রিয়া নিজের হাজবেন্ডকে বলেছিল যে ওয়াশরুমে যাব, তুমি একটু ওখানে গাড়িটা দাঁড় করিও। হাজবেন্ডও সেটাই করেছিল। পার্কিং এর কাছে গিয়ে গাড়িটা দাঁড় করিয়ে সে ওয়েট করছিল। স্ত্রী গাড়ি থেকে নেমেছিল, বলেছিল তুমি 10 মিনিট ওয়েট করো, আমি ওয়াশরুম থেকে এক্ষুনি ফিরে আসছি। হাজবেন্ড বলেছিল যে তুমি আসার সময় খাওয়ার কিছু একটা নিয়ে এসো। স্ত্রী সাদা ড্রেস পরে, হাতে ছিল একটা গ্রে কালারের লেদার ব্যাগ। সেটা নিয়ে সে পেছন দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছিল। হাজবেন্ডও তার দিকেই তাকিয়েছিল। সে সেই স্বাগত হাইওয়ে প্লাজার ভেতরে চলে যায়। 4:05 সে ভেতরে গেছিল, কিন্তু 10 মিনিট কাটে, 20 মিনিট কাটে, আধ ঘন্টা কেটে যায়। যখন 4:35 বাজে, হাজবেন্ড কিন্তু এতক্ষণ ধরে একটার পর একটা সিগারেট খাচ্ছিল। এবার সে ভাবে যে কি হলো, এতক্ষণ আসছে না কেন প্রিয়া। সে এবার ভেতরে যায়। ভেতরে গিয়ে প্রথমে যে ওয়াশরুম, সেখানে গিয়ে দাঁড়িয়ে একজন মহিলাকে বলে যে প্লিজ আপনি একটু ভেতরে গিয়ে দেখে আসুন হোয়াইট ড্রেসে একটা মেয়ে ভেতরে রয়েছে কিনা। তো সেই মাঝবয়সী মহিলা ভেতরে যায়। বাইরে এসে খবর দেয় যে ওই ধরনের কোনো মেয়ে ভেতরে নেই। এবার রোহন চিন্তায় পড়ে
চারিদিকে এদিক ওদিক ছোটাছুটি করে, সব জায়গায়, দোকানে, লিফটম্যানদেরকে, সবাইকে জিজ্ঞেস করে। অন্য আরো ওয়াশরুম ছিল, সেখানে গিয়েও খোঁজ নেয় যে সাদা জামা কাপড় পরা, গ্রে কালারের ব্যাগ হাতে নিয়ে কোনো মেয়েকে তারা দেখেছে কিনা। নিজের স্ত্রীর ফটো দেখিয়েও সে জিজ্ঞেস করেছিল, কিন্তু কেউ কিচ্ছু বলতে পারেনি। এটা বলার সময় এটাও বলে রাখি, 91 সাল, সে সময় কিন্তু এইরকম প্রচুর সিসিটিভি পাওয়া যেত না, কোথাও কোথাও দু একটা সিসিটিভি ক্যামেরা দেখতে পাওয়া যেত। মোবাইল ফোনও ছিল না হাতে হাতে, যার জন্য ইনভেস্টিগেশন ব্যাপারটা, কারোর খোঁজ নেওয়া ব্যাপারটা একটু কঠিন ছিল এখনকার দিনের তুলনায়। তো যেখানে ওই যে প্লাজা, তার যে ম্যানেজার আছে তার কাছে যাওয়া হয়, অ্যানাউন্সমেন্ট করানো হয় যে কোথাও যদি প্রিয়া শর্মা থেকে থাকে যেন ইমিডিয়েটলি এসে তার হাজবেন্ডের কাছে দেখা করে, হাজবেন্ড তাকে খুঁজছে। এবার কিন্তু সন্ধে 6টা বাজে। পানিপত পুলিশ স্টেশনে গিয়ে রোহন বর্মা পুরো ব্যাপারটা জানিয়ে একটা পুলিশ কমপ্লেন করে। করার পরে পুলিশের ইনভেস্টিগেশন শুরু হয়, পুলিশ চলে আসে। ওই সময় স্বাগত হাইওয়ে প্লাজাতে যে যে লোকজন ছিল তাদের সবার কাছে জিজ্ঞাসাবাদ হয়, কিন্তু আশ্চর্যজনকভাবে ওই সময় সাদা ড্রেস পরা ওই মেয়েটাকে কেউ দেখেনি। প্রথম সন্দেহজনক মানুষের যে লিস্ট তৈরি হয় তার 1 নম্বরে নাম ছিল রোহানের। রোহান যেহেতু হাজবেন্ডের ওপরেই প্রথম সন্দেহটা করা হয় পুলিশের তরফ থেকে। যদি স্ত্রীর কিছু হয়, রোহানের জিজ্ঞাসাবাদ হয়, অনেকক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ হয়, কিন্তু রোহান ওই সময় যেখানটাতে দাঁড়িয়ে একটার পর একটা সিগারেট খেয়েছিল, এই ব্যাপারটার অনেকজন সাক্ষী ছিল। প্রায় 5 জন সাক্ষী সেই সময় ওই শপিং মলে উপস্থিত ছিল। তারা সবাই কিন্তু পুলিশ টিমকে জানিয়েছিল যে না, হাজবেন্ডকে তারা ওই প্লাজার বাইরেই দেখেছিল দাঁড়িয়ে থাকতে, কন্টিনিউয়াস আধ ঘন্টা মতো দাঁড়িয়ে সে সিগারেট খাচ্ছিল। এবার সন্দেহের তালিকা থেকে রোহানকে বাদ দেওয়া হয়। দিন কাটছিল, জিজ্ঞাসাবাদের এরিয়াটা ধীরে ধীরে বাড়ছিল। প্রিয়ার কলেজের বন্ধু বান্ধব, প্রিয়ার শ্বশুর বাড়ির লোকজন, প্রিয়ার বাপের বাড়ির লোকজন, প্রিয়ার প্রতিবেশীদেরকে সবার কাছে জিজ্ঞাসাবাদ হচ্ছিল। প্রিয়ার একজন বন্ধু যার নাম সুনিতা, ওই যে 11 তারিখ যেদিন হানিমুনে যাচ্ছিল তার আগের দিন 10 তারিখে প্রিয়া তার বাড়িতে গেছিল। সে বলে হঠাৎ করে প্রিয়ার পেজার বেজে উঠেছিল। পেজার তখনকার দিনে মোবাইল টাইপের একটা জিনিস। পেজারটা বেজে উঠলে প্রিয়া সেটা নিয়ে একটু সাইডে গিয়ে কথা বলতে চলে গেছিল। কথা বলার পর সে যখন এসে বসেছিল, সুনিতা বলেছিল যে প্রিয়ার মন খারাপ দেখাচ্ছিল। তবে কার সাথে সে কথা বলেছিল, কি কথা বলেছিল, এই ব্যাপারটা সুনিতার অজানা ছিল। সুনিতা শুধু এটুকুই শুনতে পেয়েছিল যে সে পেজারে কথা বলতে বলতে কাউকে বলছে যে এরকম করো না, ভালো লাগছে না, বিরক্ত লাগছে। তারপরে সে মন খারাপ করে এসে সুনিতার সামনে বসেছিল। সুনিতা তাকে জানতেও চেয়েছিল যে কি হয়েছে, সে কিন্তু এড়িয়ে গেছিল, কিছু বলেনি। সে উঠে চলে গেছিল সুনিতার বাড়ি থেকে। আরো কিছু বন্ধু বান্ধব জানিয়েছিল পুলিশ টিমকে যে বিক্রম সিং নামের একজন সিনিয়র, একজন তাদের কলেজের সিনিয়র, সে ওই বিয়েতে এসেছিল। তবে বেশিরভাগ লোকজন বলে যে বিক্রম সিংকে তো বিয়েতে ডাকাই হয়নি, তাহলে সে কেন এসেছে? যদি এসেছে তাহলে সে খাওয়া দাওয়া করেনি কেন? এসেছে, কিছুক্ষণ বসেছে, 5 মিনিটের মধ্যেই সে কিন্তু বিয়ের অনুষ্ঠান থেকে বাইরে চলে গেছে। পুলিশের বিক্রম সিং এর উপরেও সন্দেহ হয়। বিক্রম সিংকে ডাকা হয়, ডাকার পরে জিজ্ঞাসাবাদও করা হয়, ফিঙ্গারপ্রিন্ট নিয়ে যত্ন করে রেখে দেওয়া হয়। কিন্তু সন্দেহজনক যখন কিছু পাওয়া যায়নি, তখন সবাইকে কিন্তু একে একে সন্দেহ তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়। প্রথমেই হাজবেন্ড রোহন বাদ হয়, তারপরে তার যে সিনিয়র, কলেজের সিনিয়র, যে বিয়েতে না ডাকতেই চলে এসেছিল, আবার কিছুক্ষণ থেকে চলে গেছিল, তার উপরেও সন্দেহ করার মতো কিছুই পায়নি পুলিশ টিম, সেই জন্য তাকেও ছেড়ে দেওয়া হয়। তারপরে পুলিশ জানায় যে ইকবাল খান নামে 32 বছর বয়সী একজন ট্রাক চালক, যে কিন্তু এর আগেও ওই হাইওয়ে থেকে 2-3 বার মহিলাদের কিডন্যাপিং এর সাথে যুক্ত হয়েছিল, আর সেই কিডন্যাপিং এর জন্য তাকে জেলেও যেতে হয়েছিল। সেই ইকবালের উপরে সন্দেহ ছিল, ইকবালকেও ডাকা হয়।
ইকবালের জিজ্ঞাসাবাদ হয়। ইকবালকে জিজ্ঞেস করা হয় যে ওই ঘটনার দিন 11 মে ইকবাল কোথায় ছিল, কিন্তু ইকবাল সেই সময় ওই হাইওয়েতে ছিল না। সেই জন্য ইকবালকেও সন্দেহ তালিকা থেকে বাদ দেওয়া হয়। পুলিশ কিন্তু তদন্ত করছিল। কেটে যায় 6 মাস। 1991 সালের নভেম্বর মাসে 6 মাস কেটেছিল। পুলিশ কেসটাকে ক্লোজ করে দিয়েছিল। পুলিশ জানিয়েছিল যে তাদের কাছে পর্যাপ্ত কোনো প্রমাণ নেই, যে সূত্র ধরে পুলিশ এগোবে, ইনভেস্টিগেশন করবে, সেই রকম কোনো ক্লু পুলিশ খুঁজে পাচ্ছে না। সেই জন্য কেসটাকে বন্ধ করে দেওয়া হয়। সবাই ধীরে ধীরে প্রিয়াকে ভুলতে শুরু করে। সবাই প্রিয়ার কথাটা ভাবা ধীরে ধীরে ছেড়ে দিচ্ছিল, কিন্তু প্রিয়ার হাজবেন্ড রোহন, সে প্রিয়াকে ছেড়ে দেয়নি। সে সব সময় চেষ্টা করতে থাকে নিজের স্ত্রীকে খোঁজার। স্ত্রী হারিয়ে যাওয়ার পর থেকে প্রতি শনিবার সে নিজের স্ত্রীর একটা ফটোর পোস্টার নিয়ে সেই স্বাগত প্লাজাতে এসে প্রত্যেকটা মানুষকে সেই ফটো দেখিয়ে জিজ্ঞেস করত যে এই মেয়েটাকে আপনারা কোথাও কোনো দিন কেউ দেখেছেন? কিন্তু কোনো ফল হয়নি। মে 1992 সাল গুমশুদা তালাশ নামের একটা প্রোগ্রাম হতো সেই সময় দূরদর্শনে। সেই প্রোগ্রামে সে গেছিল। সেখানে গিয়েও সে রিকোয়েস্ট করেছিল দেশবাসীর উদ্দেশ্যে, কোথাও কেউ যদি তার স্ত্রী প্রিয়াকে দেখে থাকে অবশ্যই যেন তাকে জানানো হয়। তারপরে 1993-তে সে একটা প্রাইভেট ডিটেকটিভ এজেন্সির কাছে যায়। সেখানে গিয়ে মাসে 15,000 টাকা খরচ করে বেশ কয়েক মাস ধরে নিজের স্ত্রীকে খোঁজার চেষ্টা করিয়েছিল সেই এজেন্সিটাকে দিয়ে। সেখানেও কোনো লাভ হয়নি। এবার 94 সাল আসে। রোহনের মা বাবা বারবার রোহনকে রিকোয়েস্ট করতে থাকে যে তুমি দ্বিতীয় বিয়ে করো। এইভাবে যে চলে গেছে তাকে মনে করে আর কত বছর কাটাবে। রোহন কিন্তু কোনো না কোনোভাবে মা বাবার কথা এড়িয়ে যায়। তার বিয়ে করার একদম ইচ্ছা নেই, কারণ সে একদিনের জন্য, এক মুহূর্তের জন্য নিজের স্ত্রীকে ভুলতে পারেনি। এবার আসে 1997। আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিল আমাদের দেশ। বেশ কিছু লোকজনের কোম্পানি বন্ধ হয়, চাকরি চলে যায়। সেই সময়ই রোহনের চাকরিটা চলে গেছিল। রোহন এবার পটেল নগরে নিজের বাড়ির কাছে একটা ছোট্ট জায়গা ভাড়াতে নিয়ে সেখানে ধাবা চালানো শুরু করে। সারাদিন সে ধাবার কাজেই ব্যস্ত থাকতো। রাত্রিবেলায় 11টার সময় বাড়ি ফিরত। সে নিজেকে আরো আরো বেশি করে ব্যস্ত করে ফেলতে চাইছিল। সে নিজের স্ত্রীর ব্যাপারটা ভুলতে চাইছিল, কিন্তু ভুলতে পারছিল না। আর মা বাবা সব সময় তাকে একটাই রিকোয়েস্ট করছিল যে তুমি আবারও একটা বিয়ে করো, নিজের জীবনটা নতুন করে শুরু করো। 2000 সাল আসে। রোহনের বয়স হয় 36 বছর। 1 সেপ্টেম্বর 2001 সালে মা বাবার বারবার রিকোয়েস্ট করাতে রোহন বিয়ে করবে ঠিক করে। বিয়ের জন্য পাত্রী হিসেবে সে বেছে নিয়েছিল কবিতা নামের একজন প্রাইমারি স্কুলের টিচার। রোহনের ধাবার নিয়মিত গ্রাহক কবিতা। কবিতাকে প্রিয়ার ব্যাপারে সমস্ত কিছু জানানো হয়েছিল আগেই। তারপরে কবিতা রাজি হয়। কবিতার সাথে রোহনের বিয়ে হয়ে গেছিল। একটা পারিবারিক ছোট্ট অনুষ্ঠান করে বিয়েটা হয়েছিল। বিয়ের তারিখ ছিল 2001 সালের 1 সেপ্টেম্বর। সেই মাসেই 15 সেপ্টেম্বর ওই যে স্বাগত হাইওয়ে প্লাজা, সেটার গ্রাউন্ড ফ্লোর, যেটার বয়স ছিল 20 বছর সেই সময়, তো খুব খারাপ অবস্থায় ছিল সেটা। সেটা ভেঙে চুরে আবার সুন্দরভাবে তৈরির কাজ শুরু হয়। একজন সাফাই কর্মী, যার নাম ছিল শান্তি দেবী, সে ওই নিচের ফ্লোরটাকে পরিষ্কার করছিল। হঠাৎ করে একটা আলমারি সরানো হলে
আলমারি আর দেওয়ালের মধ্যে যে দূরত্বটা ছিল সেটা ছিল 4 ইঞ্চি মতো। তো আলমারিটা সরানো হলেই ধুলোয় ভরা একটা গ্রে কালারের ব্যাগ, গ্রে কালার সেই সময় বোঝা যায়নি, ধুলোর এত মোটা একটা লেয়ার ছিল। তো সেই সাফাই কর্মী ব্যাগটা পেয়েছিল। ব্যাগটা পাওয়া মাত্র সে খুলে দেখেছিল, না তাতে কোনো টাকা ছিল, না তাতে কোনো পরিচয়পত্র ছিল, শুধু একটা কার্ড ছিল, একটা মেডিকেল কার্ড, আর সেই কার্ডের নাম লেখা ছিল প্রিয়া শর্মা। এই জিনিসটা দেখে শান্তি কিন্তু মাঝে মধ্যে ওই ভদ্রলোক যে নিজের স্ত্রীকে খুঁজতে আসতো তার ব্যাপারে জানে, শুনেওছে, সে সোজা ওই প্লাজার ম্যানেজারের কাছে যায়। ম্যানেজার ছিল একজন মহিলা। ম্যানেজার পুলিশ টিমকে ব্যাপারটা জানিয়েছিল, পুলিশ আসে, আবার নতুন করে একটা ইনভেস্টিগেশন টিম তৈরি হয়। সেই টিম নতুনভাবে তদন্ত শুরু করে। এখন কিন্তু 10 বছর কেটেছে, টেকনোলজি অনেক উন্নত হয়েছে, ফরেন্সিকের ব্যাপারটাও অনেক এগিয়ে গেছে। এখন ফিঙ্গারপ্রিন্ট নিয়ে অনেক কিছু করা যায়। সেই ব্যাগটার ফরেন্সিক ল্যাবে টেস্ট হয়। টেস্টে ওই ব্যাগের ওপরে 4টে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছিল, সেই পুরনো, সেই 10 বছর আগেকার ফিঙ্গারপ্রিন্ট। একটা সেই প্রিয়া যার ব্যাগ ওটা, তার ফিঙ্গারপ্রিন্ট। দ্বিতীয় ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে সদ্য শান্তি দেবী যে সাফাই কর্মী ব্যাগটাকে ধরেছিল তার ফিঙ্গারপ্রিন্ট। তৃতীয় তাতে ছিল রোহানের ফিঙ্গারপ্রিন্ট। রোহান মানে হাজব্যান্ড, স্ত্রীর ব্যাগে হাজব্যান্ডের ফিঙ্গারপ্রিন্ট থাকতেই পারে, এটাতে আশ্চর্য হওয়ার কোনো ব্যাপার নেই। প্রথম যখন প্রিয়া নিখোঁজ হয়ে গেছিল সেই সময় রোহানের ওপরেও সন্দেহটা গেছিল, কিন্তু গত 10 বছর ধরে রোহান যেভাবে বিয়ে না করে নিজের স্ত্রীকে খুঁজে বেড়াচ্ছিল, সেক্ষেত্রে রোহানের ওপরে সন্দেহ করার আর কোনো প্রশ্নই ওঠে না। চতুর্থ যে ফিঙ্গারপ্রিন্ট সেটা ছিল প্রিয়ার সাথে কলেজের একজন সিনিয়র, বিক্রম সিং, নিশ্চয় নামটা মনে পড়ছে। সেই প্রিয়ার বিয়ের দিনে যে এসেছিল, না ডাকতেই এসেছিল, এসে কিছুক্ষণ ছিল, তারপরে আবার সে সেখান থেকে চলে গেছিল, সেই বিক্রম সিং। বিক্রম সিং এর ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছিল ওই ব্যাগটার উপরে। এই জন্য পুলিশের মনে হয়েছিল এবার যে তদন্ত হবে এই 10 বছর পরে, সেটা শুরুটা হবে বিক্রম সিংকে দিয়ে। প্রথমেই কিন্তু বিক্রম সিংকে কিচ্ছু বলা হয়নি, কোনো জিজ্ঞাসাবাদ করা হয়নি। জিজ্ঞাসাবাদের জন্য চলে যাওয়া হয়েছিল প্রিয়ার সব থেকে প্রিয় বান্ধবী, যার নাম ছিল মিনা, তার কাছে। মিনাকে গিয়ে জিজ্ঞেস করা হয় যে প্রিয়ার সাথে বিক্রম সিং নামের ওই ছেলের কিরকম সম্পর্ক ছিল, কোনো প্রেমের সম্পর্ক ছিল কি? মিনা বলে না, প্রেমের সম্পর্ক কোনোদিনই ছিল না, তবে একতরফা একটা পছন্দ করার ব্যাপার ছিল বিক্রম সিং এর তরফ থেকে। বিক্রম সিং একটু জেদি, একটু পাগল টাইপের ছেলে ছিল। যদি প্রিয়া অন্য কারোর সাথে কথা বলতো বিক্রম সিং খুব রেগে যেত। 1 বছর ধরে সে প্রিয়াকে বারবার প্রপোজ করেছিল, আর প্রিয়া কিন্তু তাকে পছন্দ করতো না, বারবার সে না বলেছিল। ইংলিশের যে ছাত্রছাত্রীরা ছিল ওই ইউনিভার্সিটিতে, তাদের একটা ক্লাব ছিল, গ্লোবাল ক্লাব যেটার নাম ছিল, আর সেই সমস্ত ছাত্রছাত্রীদের একটা ইউনিয়নও ছিল, ইংলিশ কনভারসেশন ইউনিয়ন। সেই ইউনিয়নের সদস্য ছিল সব ইংলিশের ছাত্রছাত্রীরা, তার মধ্যে প্রিয়াও ছিল, বিক্রম সিংও ছিল। বিক্রম সিং বারবার তাকে প্রেমের প্রস্তাব দিত। এক সময় 1 বছর পর বিরক্ত হয়ে প্রিয়া সেখানে আসাটাই বন্ধ করে দেয়। এটা কিন্তু মিনার কাছে খবর পেয়েছিল পুলিশ টিম। মিনা পুলিশ টিমকে বলেছিল ওই বিক্রম সিং 88 সাল থেকে মিনাকে বিরক্ত করত, কিন্তু মিনা একদিনের জন্য তার সাথে প্রেম বা অন্য কোনো রকম সম্পর্ক তৈরি করেনি। এবার পুলিশের মনে হয়েছিল যে ওই যে বিক্রম সিং, ওর ব্যাপারে একটু খোঁজ খবর নেওয়া দরকার। খোঁজ খবর নিতে গিয়ে যেটা জানা যায় সেটা হচ্ছে যে বিক্রম সিং বর্তমান, মানে যে সময় ইনভেস্টিগেশনটা আবার শুরু হয়েছিল,
2001 সালের সেপ্টেম্বর মাসের পরে বিক্রম সিং এর বয়স সেই সময় 37 বছর। গ্রেটার কৈলাস নামের একটা এরিয়া দিল্লিতেই, সেখানকার বাসিন্দা। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে, বেশ পয়সাওয়ালা। কোনো অপরাধিক রিপোর্ট নেই। দিল্লি ইউনিভার্সিটির একজন এক্স স্টুডেন্ট। এবার 1991 সালে বিক্রমের বিভিন্ন অ্যাক্টিভিটি বা বিক্রম সেই সময় কোথায় কাজকর্ম ইত্যাদি করত সেই বিষয়ে যখন পুলিশ তদন্ত করছিল, তখন পুলিশ একটা আশ্চর্যজনক ব্যাপার জানতে পেরেছিল। 11 তারিখে কিন্তু হারিয়ে গেছিল প্রিয়া। 13 তারিখে নিজের চাকরি ছেড়ে দিয়েছিল বিক্রম সিং। হঠাৎ করে বিক্রম সিং এই ঘটনা কেন ঘটিয়েছিল, সত্যি সত্যি এগুলো পুলিশ টিমের সন্দেহটা বাড়াচ্ছিল। ওই যে হাইওয়ে, সেখানে ছিল একটা টোল প্লাজা। সেই টোল প্লাজার রেকর্ড বের করে পুলিশ, যেগুলো হয়তো যখন ইনভেস্টিগেশন হচ্ছিল আগে 10 বছর আগে, সেই সময় করানো দরকার ছিল। কোনো কারণে সেই সময় হয়তো হয়ে ওঠেনি, যার জন্য 10 বছর পরে হচ্ছিল। যাই হোক, সেই রেজিস্টারটা যখন বের করা হয় তখন দেখা গেছিল দুপুর বেলায় 11 মে 1991, যেদিন হারিয়ে গেছিল প্রিয়া, সেদিন দুপুর 4:20 ওই হাইওয়ে দিয়ে সে ওই এরিয়াতে ঢুকেছিল। টোল প্লাজাতে সেটার রেকর্ড ছিল, গাড়ির নাম্বারটাও ছিল। 5:40 1 ঘন্টা 20 মিনিট পরে সে আবারও ওই টোল প্লাজা হয়ে যেদিক থেকে এসেছিল দিল্লির দিকে ফিরে গেছিল। এই যে দুটো ব্যাপার, একটা চাকরি ছাড়ার ব্যাপার আর একটা এইভাবে ঘটনার দিন ওই সময়, যে সময় প্রিয়া ওই এরিয়াতে ছিল সেই সময় সিনিয়র বিক্রম সিংও যে ওই এরিয়াতেই ছিল, এটা কিন্তু একটা বড় ক্লু ছিল। বিক্রমের উপরে সন্দেহ করার জন্য এটাই যথেষ্ট ছিল। এবার পুলিশ বিক্রমকে ডাকে, জিজ্ঞাসাবাদ হয়। বিক্রম কিন্তু স্মার্টলি সব কিছুর উত্তর দিয়েছিল, এমনভাবেই উত্তর দিয়েছিল যে তাকে আটকানো যায়নি, তাকে ছেড়ে দিতে হয়েছিল। এবার পুলিশের মনে হয় যে না, বিক্রমকে নয়, এবারে বিক্রমের কাছাকাছি যে বন্ধু বান্ধব, যেগুলো সেই সময় বিক্রমের বন্ধু ছিল, সেই রকম বন্ধু বান্ধব রাকেশ, সোনিয়া, অনিল, সবার কাছে জিজ্ঞাসাবাদ হয়। সবাই একই কথাই বলেছিল, প্রিয়ার তরফ থেকে নয়, শুধু একতরফা একটা প্রেমের ব্যাপার ছিল বিক্রম সিং এর তরফ থেকে। তারা সবাই একই কথা বলে। রাগচটা একজন মানুষ ছিল বিক্রম সিং। প্রিয়া কারোর সাথে কথা বললেই রেগে যেত। প্রিয়া যখন বিয়ে করেছিল রোহনের সাথে, বিক্রম নিজের বন্ধুদেরকে জিজ্ঞেস করেছিল যে রোহনের মধ্যে এমন কি আছে যে প্রিয়া রোহনের সাথে বিয়ে করছে, আমার সাথে করছে না। প্রিয়ার উপরে সে ভীষণ রেগে গেছিল। এমনকি আরো একটা বন্ধু, যার কথাটা সব থেকে বেশি কার্যকরী হয়েছিল এই কেসটার ইনভেস্টিগেশনে, সেটা হচ্ছে জায়েশ প্যাটেল নামের একটা ছেলে। সে বলেছিল 11 মে কোনো একটা হাইওয়ের পাশে পিসিও বুথ থেকে কল করেছিল তাকে তার বন্ধু বিক্রম সিং। বড় বড় গাড়ির আওয়াজ পাচ্ছিল বলে সে জানে যে ওটা নিশ্চয় হাইওয়ে ছিল। সন্ধেবেলায় 6টায় কল করেছিল। কল করে বন্ধুকে বলেছিল যে খুব বড় একটা ভুল করে ফেললাম। সে বারবার জানতে চেয়েছিল যে কি ভুল, কিন্তু কোনো উত্তর দেয়নি বিক্রম সিং, ফোনটা কেটে দিয়েছিল। বিক্রম সিং যখন এই কথা নিজের বন্ধু জায়েশ প্যাটেলকে বলছিল, সেই সময় সে কাঁপছিল। সেটা কিন্তু তার বন্ধু লক্ষ্য করেছিল। পরে ইনভেস্টিগেশনের সময় সেই বন্ধু পুলিশকে ব্যাপারটা জানিয়েছিল। পুলিশ কিন্তু ধীরে ধীরে কনফার্ম হয়ে যাচ্ছিল যে এই ব্যাপারটা ঘটিয়েছে একতরফা প্রেমের ঘটনার জন্য বিক্রম সিং। 20 জুলাই বিক্রমকে পুলিশ ডেকেছিল। পুলিশের কথার উত্তর দিতে না পেরে সে কেঁদে ফেলেছিল। পুলিশ তাকে আবারও ছেড়ে দেয়। সেই যে ব্যাগটা, লেদার ব্যাগটা, যেটা প্রিয়ার ব্যাগ, সেটাকে আবারও একটা ফরেন্সিক ল্যাব টেস্টের জন্য পাঠানো হয়।
সেই টেস্টে সেই ব্যাগের উপরে একটা পাতলা সুতো টাইপের জিনিস পাওয়া যায়, যে সুতোটাকে টেস্ট করলে বোঝা যায় যে ওটা একটা ফাইবার মেটেরিয়াল, যেটা 1980-র শেষের দিক থেকে 1990-এর শুরুর দিক পর্যন্ত মারুতি গাড়ির সিট তৈরির মেটেরিয়াল হিসাবে ব্যবহার করা হতো। পুলিশ কিন্তু এটাও জানতো যে বিক্রম সিং এর কাছে একটা মারুতি গাড়ি রয়েছে, বহু পুরনো গাড়ি, তারপরেও অনেক গাড়ি কিনেছে, কিন্তু ওই গাড়িটা বিক্রম এখনো নিজের কাছে রেখেছে, বিক্রি করেনি। ঘটনার দিন ওই হাইওয়ে ধরে ওই গাড়ি করেই সে এসেছিল, আবার টোল প্লাজা ক্রস করে ফিরেও গেছিল। এই সমস্ত ব্যাপারগুলো সন্দেহটা পাকা করে দিচ্ছিল বিক্রম সিং এর ওপর। আবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। এবার বিক্রম সিং এর গাড়িটারও ফরেন্সিক ল্যাবে টেস্ট হয়। বিশেষ করে বিক্রম সিং এর মারুতি গাড়ির সিটটা যে মেটেরিয়াল দিয়ে তৈরি হয়েছে সেটা টেস্ট করা হয়। সেই টেস্টের রিপোর্টে দেখা যায় যে ব্যাগের উপরে যে সুতো জাতীয় একটা পাতলা জিনিস পাওয়া গেছিল, সেটার সাথে সেই সিটের মেটেরিয়াল 100% ম্যাচ করে গেছিল। 27 অগস্ট তার লাস্ট বার জিজ্ঞাসাবাদ হয়েছিল, যেদিন সে সমস্ত ব্যাপারটা মেনে নিয়েছিল। সে মেনে নিয়েছিল, সে বলেছিল যে এই ঘটনা সে ঘটিয়েছে, কিন্তু কি কি ঘটনা সে ঘটিয়েছিল, কিভাবে ঘটিয়েছিল সেটাই এবার বলবো। প্রিয়া শর্মা যেদিন নিজের বান্ধবী সুনিতার বাড়িতে ছিল, তার পেজারটা বেজে উঠেছিল, সেই সময় তাকে কল করেছিল বিক্রম সিং। বিক্রম সিং তাকে বলেছিল যে তার সাথে সে একবার 5 মিনিটের জন্য কথা বলতে চায়, কিন্তু প্রিয়া বলেছিল তার বিয়ে হয়ে গেছে, সে একদম কথা বলতে চায় না, বিক্রম যেন এই ধরনের ব্যবহার না করে, এগুলো বন্ধ করতে হবে। কিন্তু বিক্রম কোনোভাবে 5 মিনিট কথা বলবেই। বিক্রম জানতে চাইবে যে কেন সে তাকে না বিয়ে করে রোহনের সাথে বিয়ে করেছে। প্রিয়া না করে দিয়েছিল যে কথা বলবে না। এবার বিক্রম সকাল থেকে, যেদিন প্রিয়া হানিমুনে যাবে, সকাল থেকেই পটেল নগরে নিজের ওই মারুতি গাড়ি নিয়ে তার বাড়ির কাছে এসে অপেক্ষা করছিল। বিকেল বেলায় সত্যি সত্যি প্রিয়া নিজের হাজবেন্ডের সাথে 3:45 বেরিয়েছিল। পেছন পেছন কিন্তু বিক্রম সিং এর গাড়ি যাচ্ছে। বিক্রম সিং যখন দেখেছিল যে স্বাগত হাইওয়ে প্লাজাতে প্রিয়াদের গাড়িটা দাঁড়িয়েছে, সেও নিজের গাড়ি দাঁড় করিয়ে প্রিয়ার পেছন পেছন চলে গেছিল। প্রিয়া যখন ওয়াশরুম থেকে বেরিয়েছিল, চমকে উঠেছিল, সামনে দাঁড়িয়েছিল তার পুরনো কলেজের সিনিয়র। সেই সিনিয়র আবারও আগের মতো তাকে বলেছিল 5 মিনিট কথা বলবে। প্রিয়া বলেছিল একদম সিন ক্রিয়েট করবে না, এখান থেকে তুমি যাও, কিন্তু কোনোভাবেই বিক্রম সিং শোনেনি, বলেছিল এখানে লোকজন দেখতে পারে, তুমি 5 মিনিটের জন্য চলো, আমার গাড়ি দাঁড় করানো আছে, সেখানে বসে 5 মিনিট কেন, 2 মিনিট কথা বলে তুমি চলে যেও। প্রিয়া কিন্তু ভেবেছিল শেষবার কথা বলতে চাইছে, তার বলা উচিত, সেই জন্য সে গিয়ে তার গাড়িতে বসেছিল। সে গাড়িতে বসা মাত্রই বিক্রম কিন্তু গাড়িটা চালানো শুরু করেছিল। প্রিয়া বারবার রিকোয়েস্ট করলেও বিক্রম দাঁড়ায়নি, সোজা চলে গেছিল একটা নির্জন এরিয়াতে। সেখানে গিয়ে প্রিয়াকে বলেছিল যে কেন সে বিয়ে করলো না, তার সাথে অন্যজনকে কেন বিয়ে করলো, আবারও জীবন শুরু করাই যায়, হাজবেন্ডের কাছে ডিভোর্স নিয়ে নাও, চলো আমরা এক্ষুনি পালিয়ে যাই, ইত্যাদি ইত্যাদি নানা রকম কথা। প্রিয়া কিন্তু কোনোভাবেই শুনবে না। প্রিয়া নানা রকম ভাবে বকাবকি শুরু করে বিক্রমকে। বিক্রমের রাগ হয়ে যায়। প্রিয়া বলে আমাকে সেখানে পৌঁছে দাও, আমি তোমার সাথে কোনো রকম কথা বলতে চাই না। এতটাই রাগ হয় তার, সে প্রিয়াকে বলে তার কথা শুনতেই হবে। সে গলাটা চেপে ধরে, এত জোর চাপ দিয়ে ধরে যে প্রিয়ার কিন্তু নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। বিক্রম বুঝতেও পারেনি। যখন সে বুঝতে পেরেছিল প্রিয়া আর নেই, তখন সে পানিপতের জঙ্গলে চলে গেছিল, নিজে হাতে গর্ত খুঁড়েছিল, গর্ত খুঁড়ে প্রিয়াকে সেখানে মাটি চাপা দিয়েছিল। তারপর নিজের গাড়ি নিয়ে আবার ফিরে এসেছিল, সঙ্গে নিয়ে এসেছিল প্রিয়ার সেই ব্যাগটা, যেটা
প্রিয়াকে মাটিতে পুঁতে ফেলার পর সে দেখতে পেয়েছিল যে ড্রাইভার সিটের পাশের সিটে যেখানে প্রিয়া বসেছিল সেখানে রাখা আছে তার গ্রে কালারের ওই লেদার ব্যাগ। সেই ব্যাগটা নিয়ে সে আবার ওই সঙ্গম প্লাজাতে এসে পৌঁছেছিল। একটা আলমারির ওপর ব্যাগটাকে রেখে আস্তে করে ঠেলে দিয়েছিল। আলমারি আর দেওয়ালের মাঝখানের যে 4 ইঞ্চি জায়গা সেখানে ব্যাগটা আটকে থেকে গেছিল। 10 বছর পরে সেই ব্যাগটা বেরিয়েছিল। প্রিয়ার ব্যাগ, প্রিয়ার গল্প সব্বার কাছে সব্বার সামনে এনে তুলে ধরেছিল। সেপ্টেম্বর 2002-এ প্রিয়ার বডিটা 2 দিন এদিক ওদিক খোঁড়াখুড়ির পর শেষ পর্যন্ত ঠিক জায়গাটা দেখিয়ে দিয়েছিল বিক্রম সিং। সেখান থেকেই প্রিয়ার বডিটা বের করা হয়। ডিএনএ টেস্ট হয়, প্রিয়ার বাড়ির লোকজনের সাথে সেটা ম্যাচ করে যায়, প্রমাণ হয়ে যায় ওটাই প্রিয়া শর্মা। বিক্রম সিং দোষী ঘোষিত হয়, কেস চলে। কেস চলার পর বলা হয় যে এটা কোনো প্ল্যানিং করে মার্ডার সে করেনি, হঠাৎ করে ঘটনাটা রাগের মাথায় ঘটিয়ে ফেলেছে। সে কোনো প্ল্যানিং করে এই ঘটনা ঘটায়নি, তাই জন্য তাকে কখনো ফাঁসি দেওয়া উচিত না, তার আজীবন কারাদণ্ড হওয়া উচিত। সেটাই তার হয়েছে। বর্তমানে সে জেলেই রয়েছে। ঘটনাটা শোনার পরে কি মনে হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।